তিতলি হাতের ফাইলগুলো নিয়ে দৌড়ে পালাতে চাইল। নিজে বাঁচতে পারলে বাপের নাম ফাইল পরে রাখা যাবে। কিন্তু ভাগ্য তাকে সহায় করল না। সহসা শাড়ির ভাঁজে পা পড়ে টালমাটাল তিতলি ফারাজের সামনেই পড়ে যায়। শেষ পর্যন্ত কিনা ভাল্লুকের সামনেই তাকে পড়তে হল। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। এই বুঝি চর থাপ্পড় সব তার মুখে পড়বে। মনে মনে বলে, কি আনরোমান্টিক, সে পড়ে গেল, একটু ধরলও না। এমন আনরোমান্টিক লোকের প্রেমে পড়া কি তার খুবই দরকার ছিল? এখন তো মনে হচ্ছে লিপস্টিক লাগিয়ে দিয়ে একদম ভালো করেছে। এবার এই শার্ট পরে বনভোজন করে এসে আসুক, সবাই দেখে হাসুক। তৎক্ষণাৎ চোখ খিচে রেখে নিজে নিজে উঠার চেষ্টা করল। উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে ব্যথাতুর আওয়াজে নিজে নিজে বলল, পাটা ভেঙে গেল রে। আমার মনে হয় আর বনভোজনে যাওয়া হবে না আগে। ফারাজ খানের চোখজোড়া মেয়েটার অপরূপ মুখখানায় স্থির হয়। ধমক দিতে গিয়েও থেমে যায়। এভাবে কখনো কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। এই মেয়ে তাকে তাকাতে বাধ্য করে। সেও এই মেয়েকে অনেক কিছু করতে বাধ্য করবে। পরে গিয়েছে, একদম ভালো হয়েছে। এই মেয়ে এমন উচিত শিক্ষা পাওয়ারই যোগ্য। টিচারকে ধাক্কা দিয়ে নিজের দোষ স্বীকার না করে উল্টো পালাতে চাই। এর ব্যবস্থা সে পরে করবে, আগে উঠিয়ে নেওয়া যাক। যুবক হাত বাড়িয়ে দিয়ে ধমকের স্বরে বলল, উঠো বলছি, না হলে এখানে তালা দিয়ে রেখে চলে যাব গু। সপ্তর্ষির চোখজোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। সে কি স্বপ্ন দেখছে? ভাল্লুক তাকে হাত বাড়িয়ে উঠার কথা বলছে। তুলতুলে ভালো লাগায় বুকটা ভরে গেল বুকটা। উঠতে চাইলে আবার হাত ছেড়ে দিবে না তো? না না না, সে ধরবে না। জেদের বসে বলল, আমি নিজে উঠতে পারব। আপনার হাত ধরে উঠা লাগব না আগে। তিতলির মুখে এমন কথা শুনে ফারাজ রেগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে এল। বেয়াদব মেয়ের কত বড় স্পর্ধা! তাকে ইগনোর করে। ভালোর জন্য হাত ধরতে বলেছে, আবার তেজ দেখায়। তিতলি আবার উঠতে যায়, কিন্তু এবারও সফল হয় না। পা মনে হয় মুচকে গেছে। তাও সে ভাল্লুকের হাত ধরবে না। ক্রসবডি ব্যাগ খুলে ফোন বের করতে নিলে তৎক্ষণাৎ যুবক ক্ষিপ্ত মেজাজে তিতলিকে দুহাতে টেনে তুলে সোজা পাশের দেওয়ালের সাথে চেপে ধরে। দূরত্ব রেখে দাঁড়িয়ে যুবক প্রচণ্ড রাগে হিসিয়ে উঠে, আমার মুখের উপর না বলার সাহস কই পাও তুমি? ভেবেছিলে দৌড়ে পালিয়ে গেলে বেঁচে যাবে? তোমার ভাগ্য ভালো, তোমাকে এখনও কিছু করিনি। না হলে ধাক্কা। ফারাজের কথা শেষ হওয়ার পূর্বেই তিতলি ব্যথা পেয়ে বলল, ছাড়ুন। তিতলির গম্ভীর, ফারাজ ভালো। এমন রাগী ফারাজকে সে ভয় পায়। সে তাকানোর সাহস পেল না। মাথা নিচু রেখেই প্রচণ্ড সাহস জুগিয়ে বলল, আপনি আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল কিনা কে জানে, উল্টো হাত পেছনে পেঁচিয়ে ধরেছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, আমি সেদিন ল্যাবে ডেকেছিলাম, আসলে না কেন? আর এত রাগ কারে দেখাও? হ্যাঁ, ভয় লাগে না আমাকে? তিতলি নিম্নষ্ট দাঁত কামড়াল। কথা খুঁজল মনে মনে। সে তো ইচ্ছে করে আসেনি। আর কেন আসবে? সে না আসলে তো আরও খুশি, তাকে তো সহ্য করতে পারে না। তবে ইগনোরে কি কাজে লেগেছে? এতে হবে না। ভালো কথা বললে আবার আগের মতো হয়ে যাবে। ফ্লোরের দিকে তাকিয়ে থেকে একটু যাচাই করতে বলল, আমার ইচ্ছে তাই আমি আসিনি। আপনার কি সমস্যা? প্রশ্ন করে অপেক্ষা করল সে। চাইল, খুব করে চাইল যেন ফারাজ বলবে, হ্যাঁ সমস্যা। কারণ আমি তোমাকে দেখতে চেয়েছি। তোমার কণ্ঠস্বর শুনতে চেয়েছি, তোমাকে মিস করছিলাম, তাই ডেকেছি গি। হয়নি? উল্টো ফারাজ ধমক দিয়ে বলল, উত্তর দিতে বলছি। দিব না। মুখে মুখে তর্ক করলে। বলতে গিয়ে ফারাজ হঠাৎ অফিসের করিডোরের কাচের গ্লাসের আয়নায় চোখ পড়ে। একপাশ হয়ে থাকায় স্পষ্ট নিজের ধবধবে সাদা শার্টে লিপস্টিকের গা দাগ দেখতে পেল। যুবক রেগে গিয়ে ঘুরে ফিরে ভালো করে দেখতে থাকে। তিতলি ভয় পেয়ে যায়। সে ভাবেনি দেখে যাবে। ভয় পেয়ে মেয়েটা ত্রস্ত পায়ে চলে যেতে চাই। কিন্তু ফারাজ হাত হুট করে হাত টেনে ধরে রেগে গিয়ে বলে, বেয়াদব মেয়ে, এসব কি লাগিয়েছ? তিতলি পেছনে পেরার সাহস পায় না। মুখ ঘুরিয়ে রেখেই বলল, কি লাগিয়েছি আমি? ফারাজ তিতলিকে টেনে ধরে নিজের পেছনে নিয়ে এল। পিঠ দেখিয়ে শক্ত মেজাজে বলল, মিথ্যা বলবে একদম, বনভোজন যাওয়ার শখ মিটাই ফেলব।
আমি কি আসার সময় শার্ট নিয়ে এসেছি, চোখ কোথায় থাকে বেয়াদব? তিতলি ভয়ে কেঁপে উঠল। এভাবে কেউ ধমকায়? এই লোক তাকে একটুও বুঝে না। একটা চুমুই তো লেগেছে। একটু রোমান্টিক কথা বললে কি হয়? তিতলি নিজের দোষ স্বীকার করবে না। মেয়েটা প্রচণ্ড সাহস জুগিয়ে সে বলল, আমি কি ইচ্ছে করে লাগিয়েছি? আমার কোনো দোষ নেই। সহসা ফারাজের ফোন বেজে উঠে। ফারাজ বিরক্ত হয়। ফোন আসার আর টাইম পায় না। ২-৩ বার বেজে উঠছে দেখে ব্যস্ত হয়ে প্যাকেট থেকে ফোন বের করছে। তিতলি সুযোগ বুঝে ফারাজকে পাশ কেটে চলে যেতে থাকে। ফারাজ ফোন হাতে চেপে ধরে ধমক দিয়ে বলল, এই মেয়ে দাঁড়াও বলছি। তিতলি শুনে না। পায়ের গতি বাড়িয়ে দেয়। যেন প্রাণ বাঁচাতে পারলেই বাঁচে। ফারাজ রেগে যায়। এই মেয়ে তাকে বড্ড জ্বালাতন করছে সব দিক দিয়ে। ফারাজ খান রেগেমেগে নিজের শার্ট খুলে ফেলে। এটা এখন কিভাবে তুলবে? বৃদ্ধাঙ্গুল দিয়ে ঢলতে থাকে তিতলির চুমু লাগা লিপস্টিকের জায়গাটা। কেমন একটা স্মেল আসছে। লিপস্টিক হাতে লেগে লাল লাল হয়ে গেছে। এত গা লিপস্টিক কেউ দেয়? অনেক চেষ্টা করেও উঠাতে না পেরে অয়নকে কল দেয়। ২ বার রিং হয়েই কল রিবিস হয়। ফারাজ বলল, অয়ন হ্যালো ভাই। ফারাজ অয়ন তুই কোথায়? অয়ন আমি তো বাজারে ভাই। ফারাজ একটা সাদা শার্ট কিনে নিয়ে আয় ভালো মানের থেকে। অয়ন ওপাশ থেকে অবাক হল। কিন্তু উল্টো প্রশ্ন করার সাহস পায় না। শুধু বলে, আচ্ছা ভাই। ফারাজ কল কেটে দিয়ে বিড়বিড় করে আওড়াল, পালিয়ে যাবেন কই? এর শাস্তি আপনাকে পেতেই হবে। এমন শাস্তি দিব জীবনে আর এসব ঠোঁটে লাগানোর সাহস করবেন না। মাইন্ড ইট। তিতলিকে নিচে নামতে দেখে নিধি চিন্তার সুরে বলল, আমি এতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি। ফাইল রেখে আসতে এতক্ষণ লাগে? কি করছিলি? তিতলি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটার হাঁসফাঁস লাগছে। নিধি সন্দেহ করে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? বড্ড বাঁচা বেঁচে গেলাম রে। আজ তো আমি গেছিলাম গ। কি হয়েছে সেটা বলবি তো? পরে বলবো রে, এখান থেকে চল। তিতলিরা গেটে গিয়ে দাঁড়ালো আবার। কিছুক্ষণ পর বাস ছাড়বে। এখন বাজে 10টা 10 মিনিট। তিতলিরা গেইটে দাঁড়িয়ে পিক তুলছে। তখন অয়নকে আসতে দেখা গেল। অয়ন তিতলিকে দেখে দাঁড়িয়ে গিয়ে মুগ্ধ চোখে তাকায়। অনেকদিন পর দেখেছে, একটু কথা বলতে গেল। কেমন আছো তিতলি? তিতলি পাশ ফিরে তাকায়। অয়ন ভাইকে দেখে খুশি হয়ে বলে, আরে অয়ন ভাইয়া তুমি? কেন বিশ্বাস হয় না নাকি? তুমি আমাদের সঙ্গে যাবে? হুম। তাহলে তো অনেক মজা হবে গু। তুষার যাবে শুনছি, তাই আসছি, না হলে আসতাম না গি। তিতলি হেসে হেসে বলল, ভালো করেছ এসে। ফের বলল, তোমার হাতে শপিং ব্যাগ কেন ভাইয়া? এটা ফারাজ ভাইয়ের জন্য এনেছি। ভাইয়ের নাকি ইমার্জেন্সি লাগবে গে। তিতলি কেসে উঠল। লিপস্টিক লেগেছে তাই বলে কি ওটা চেঞ্জ করতে হবে? ওটা পরে থাকলে কি হয়? আরও সুন্দর লাগবে দেখতে। কোনো মেয়ে তাকাবে না। যত্তসব ঢং। আবার সেম সাদা শার্ট কিনে তার শাড়ির সাথে মিলিয়ে কিনলে কি পাপ হতো? অয়ন তিতলিকে একমনে কিছু ভাবতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছ তিতলি? কি কিছু না না ভাইয়া। অয়ন কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মজা করে বলে, এতে সে যেগুজে ছেলেদের ইমপ্রেস করতে চাও নাকি? তিতলি ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর ফুরফুরে কণ্ঠে বলল, মেয়েরা কখনো ছেলেদের ইমপ্রেস করানোর জন্য সাজে না ভাইয়া। তারা সাজুগুজু করে অন্য মেয়েদের গা জ্বালানোর জন্য। অয়ন হেসে ফেল। এজন্য তিতলিকে তার ভালো লেগে যাচ্ছে। মুচকি হাসি দিয়ে চলে যেতে থাকে। দেরি করলে ভাই রাগ করবেন। ফারাজ ২ তলার করিডোরে দাঁড়িয়ে থেকে সব দেখছে। অয়নকে সে বলেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বেয়াদব মেয়েটার সাথে কথা বলতে। আজকে আসুক অয়নের ও একটা ব্যবস্থা করবে। সে এতবার প্রশ্নের উত্তর দিতে বলছে, না তার কোনো কথা শুনেনি। এখন সবার সাথে হেসে হেসে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। এতে যেন ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। হাত দিয়ে রেলিং চেপে ধরল। বাস ছাড়ার সময় হয়ে গেছে। রুবায়েত স্যার মাইক নিয়ে সব বলছেন, মেয়েরা সবাই মেয়েদের বাসে গিয়ে বসো। আর ছেলেরা ছেলেদের বাসে গু।
তুষার বাসে উঠার আগে তিতলিকে সাবধানতার বাণী ছুড়ে দিল। জানালা দিয়ে মুখ হাত বের করবি না গে। তিতলি ভাইকে হেসে বলল, আচ্ছা ভাইয়া। বোনকে সাবধান করে তুষার ছেলেদের বাসে চলে গেল। ছেলেদের জন্য 2টা বাস, মেয়েদের জন্য 2টা বাস ভাড়া নেওয়া হয়েছে। আর সব টিচারদের জন্য কার ভাড়া করা হয়েছে। তিতলি জানালার পাশে বসল। তার যে কি খুশি লাগতেছে। মোকাইলে নন্দন পার্কের সব জায়গাগুলো দেখে তারও অনেক শখ ছিল ওখানে যাওয়ার। কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ তার স্বপ্নটা পূরণ হচ্ছে। ওই সময়ের পর তিতলি আর ফারাজের সামনে পড়েনি। সে ঠিকই ফারাজকে দেখেছে, তবে দূরে দূরে। নিধি, তিতলি, প্রিমা, স্মৃতি ওরা সবাই একসাথে বসেছে। নিধি তিতলিকে বলল, ওই সময় কি হয়েছিল? তুই অফিসে গিয়ে এভাবে নেমে এলি কেন? তিতলির চোখের সামনে সে দৃশ্য ভেসে উঠে। সে কি লজ্জা মেয়েটার! ভীষণ লজ্জা পাওয়ার মতো করে বলল, আমি ভাল্লুক স্যারের সাদা শার্টে লিপস্টিক লাগিয়ে দিয়েছি। মানে চুমু? কি? তুই ফারাজ স্যারকে চুমু দিয়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছিস? আমি তো ভাবছি তুই লিপস্টিক সব চেটেপুটে খেয়ে ফেলছিস। লজ্জায় তিতলির মুখখানা লাল নীল হয়ে গেল। এমন কিছু হয়ে যাবে আসলে সেও ভাবেনি। এখন ওই লোকের সামনে সে কিভাবে যাবে? যেমন ভয় পাচ্ছে তেমন লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আমি ইচ্ছে করি দিনাই, বিশ্বাস কর। ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম আর ওই ভাল্লুক কোথায় থেকে সামনে এসে পড়ল। স্মৃতি পাশ থেকে হতাশ ভঙ্গিতে বলল, তুই সবসময় শুধু ফারাজ স্যারের সাথে ধাক্কা খেয়ে অঘটন করিস। স্যারের থেকে পালিয়ে আসলি কিভাবে? তোকে থাপ্পড় দেয়নি কয়টা? তিতলি হেসে হেসে বলল, কোনো দয়ালু লোকের খুব দয়া হয়েছিল আমার উপর। তখন ভাল্লুকের কাছে কল দেয়। আর আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। নিধি তিতলির পিঠে সামান্য থাপ্পড় দিয়ে বলল, এবার তো মনে হচ্ছে তোর বুদ্ধিশুদ্ধি হইতেছে বেষ্টু। ফারাজ স্যারের চোখ ফাঁকি দিয়ে আসতে পারলি তুই তো স্যারের থেকেও জিনিয়াস বেইবি। জিনিয়াস না হলে কি উনার মন পাব গো? তিতলির কথার ভেতরেই বাসের ভেতরে ফুল ভলিউমে গান বেজে উঠল। হুলা 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 তু হ্যায় মেরি ফ্যান্টাসি। গানের আওয়াজে ওদের কথার সেখানেই ইতি ঘটে। বাসের সব মেয়েরা গানের সাথে তাল মিলিয়ে গাইতে থাকে। দীর্ঘ 1 ঘণ্টা পর অবশেষে বাস এসে থামল নন্দন পার্কের উঁচু রাস্তার সামনে। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই এক এক করে সব স্টুডেন্ট বের হল। মেয়েদের বাস পেছনে ছিল, তাই ছেলেরা ও টিচাররা আগে এসে গেছে। তিতলি নেমে সব অবাক চোখে দেখতে থাকে। নন্দন পার্কের বিশাল লোহার গেটটা চোখের সামনে পড়তেই তিতলির মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করল। গেইটার মাথায় বড় বড় অক্ষরে লেখা, নন্দন পার্ক ওয়েলকাম কি। সব স্টুডেন্টদের ভিড়ে হাঁটার জায়গাটুকু পাওয়া যাচ্ছে না। নিধি তিতলির হাত ধরে রেখেছে। ভিড়ের মাঝে আবার যেন হারিয়ে না যায়। ভাইকে ও দেখছে না, ভাল্লুককে ও দেখছে না। তিতলি খুশি মনে নিধিকে বলল, দারুণ মজা হবে রে, কি সুন্দর। আমি পিক তোলার জন্য এসেছি। তিতলি নেচে নেচে বলল, আগে ভেতরে চল। ওরা সবাই ভেতরে গেল। ভেতরে যেতেই তুষার বোনকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, বাসে কোনো সমস্যা হয়নি তো তোর? না ভাইয়া, খুব ভালো লেগেছে। নিধি তুষারের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি অ্যাটিটিউড বোনকে বলছে, তাকে একটু বললে কি হতো? সে অন্যদিকে তাকিয়ে রইল। তুষার এটা দেখে ও না দেখার মতো ভান করে বোনকে বলল, সাবধানে হাঁটবি, কোথায় ও উঠতে মন চাইলে আমাকে এসে বলবি। আমি এখানে আছি। ওকে ভাইয়া। তুষার বোনের হাবভাব জানে। মুখে বললেও পরে ভুলে যায়। তাই নিধির উদ্দেশ্য বলল, নিধি তিতলিকে একটু দেখে রেখো কেমন? তিতলি বলল, আচ্ছা ভাইয়া। তুষার উত্তর শুনে ওদিকে চলে গেল। ওরা বান্ধবীরা মিলে রাইডস এর দিকে গেল। তিতলি দেখল অয়ন ক্যামেরা দিয়ে সব ভিডিও করছে। মূলত অয়ন একজন ফটোগ্রাফার ও বটে। তিতলির খুব ইচ্ছে হলো এখানে দাঁড়িয়ে কয়টা পিক নিবে, তাই অয়নকে বলল, অয়ন ভাইয়া, আমাদের কয়টা পিক তুলে দাও। তিতলির কথা শুনে অয়ন হেসে বলল, অবশ্যই তুলে দিব, তোমরা দাঁড়াও। তিতলি, নিধি দুজনে খুশি হয়ে রাইডস এর পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে পিক তুলতে থাকল। অয়ন পিক তুলতে তুলতে বলল, অনেক সুন্দর এসেছে পিকগুলো। ওদিকে দাঁড়াও এবার। তিতলি একা গিয়ে নাগরদোলায়ের পাশে দাঁড়াল। অয়ন বিভিন্ন নিয়মে পিক তুলতে ব্যস্ত হয়ে গেল।
আর এই দৃশ্যটাই দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখেই কপাল কুঁচকে আরও সরু চাহানিতে চেয়ে বিড়বিড় করে বলল, পিকতোলা বের করব আগে শুধু হাতের কাছে একবার পায়। তৎক্ষণাৎ মোবাইল বের করে অয়নকে কল দিয়ে অন্যদিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলল। অয়নের ফোন বেজে উঠলে প্যাকেট থেকে ফোন বের করে ফারাজ ভাই কি নাম দেখে সাথে সাথেই রিসিভ করে বলল, হ্যালো ভাই। কিছু বলবেন? তোকে সবখানে খুঁজছি। গেইটের দিকে আয়। এক্ষুনি আসছি ভাই। অয়ন তিতলি নিধিকে বলল। ফারাজ ভাই কল দিয়ে বলল ওদিকে যেতে পরে বেশি করে তুলে দিব এখন যায়। তিতলি মুখ ভেঙচি কাটল। ফারাজ ভাই। ফারাজ ভাই। থং। তখন সিয়াম কোথায় থেকে হাজির হল। তিতলির সাথে ঝগড়া করার উদ্দেশ্য বলল, কিরে ভুটকি তোরে তো এখন কার্টুনের শাকচুন্নিদের মতো লাগতেছে। তিতলি রেগে গিয়ে সিয়ামের চুল টেনে ধরে বলল, পেরত সর এখানে কি তুই? ছেলেদের কাছে যা। আরে এত চেতি যাস কেন? তিতলি সিয়ামের চুল আরও জোরে টেনে ধরে বলল, চেতলে এমনভাবে চেতি যারা ঠান্ডা করতে আসে তারাও চেতে যায় বুঝলি এবার যা। সিয়াম মুখ বেঞ্চি কেটে চলে গেল। তিতলি নিধি প্রিমা স্মৃতি ওরা হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় চলে গেল। তিতলি সহসা খুশিতে লাফিয়ে বলল, নিধিরে দেখ না কি সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটা। চল ওদিকে যায়। নিধি প্রিমা ওরা সবাই তাকাল। আসলেই লাল লাল কৃষ্ণচূড়া ফুলের গাছটা যেন পুরো পার্কের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওটা একটু নিরিবিলি জায়গায়। নিধি চিন্তার সুরে বলল, ওদিকে গেলে যদি কোনো সমস্যা হয়? তিতলি ওখানে যাবে মানে যাবে। তাই ওদের সাহস দিল। যেন সে কত সাহসী মেয়ে অমন করে বলল, চল না কোনো সমস্যা হবে না। আমি আছি তো। শেষ পর্যন্ত ওরা সবাই তিতলির কথায় সায় জানাল। কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়াল। গাছটার উচ্চতা ভীষণ লম্বা হওয়ায় একটা ঢাল ও ওদের নাগালে নেই। তিতলি অনেক চেষ্টা করেও নিতে না পেরে সর্বশেষে বলল, আমি গাছে উঠি। নিধি চেঁচিয়ে বলল, কি হো? গাছে উঠবি মানে কি? আমি তো গাছে উঠতে পারি, প্রথম ঢালে উঠে ফুল নিয়ে আসি। না না বইন, গাছে উঠার দরকার নাই। আর তুষার ভাইয়া জানলে তো তোকে আর জীবনে ও কোথায়ও যেতে দিবে না। ভাইয়া কি এখানে আছে নাকি? তোকে আমি শেষবারের মতো বলছি তিতলি এখান থেকে চল। তিতলি জেদ ধরে বলল, না আমি গাছে উঠব। তিতলি শাড়িতে তা বুকের সাথে গুজে নিয়ে গাছে উঠার জন্য যায়। গাছ লম্বা হলেও চিকন। তাই তিতলির সমস্যা হয় না। তিতলি অনেক কষ্টে প্রথম ঢালে উঠে প্রথমে ঢালে বসল পা দুলিয়ে। ৩-৪টা ফুলের ঢাল ভেঙে নিচে ফেলল। ফারাজ খান ইমার্জেন্সি ফোন আসায় কথা বলতে বলতে এদিকে আসতেই চোখ পড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। আর উপরে একজন ঢালে বসে পা দুলিয়ে রেখে ঢাল ভাঙছে। যুবক ভালো করে তাকাতেই চিনতে অসুবিধা হয় না। সহসা ফোন রেখে আকাশম রাগ নিয়ে সেদিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ প্রিমার ভয়ার্ত গলা ভেসে এল, তিতলিরে ফারাজ স্যার আসছে এদিকে। আজকে তোর খবর আছে মনে হয়। তিতলি ভয়ে কেঁপে উঠে গাছের ঢালে বসা অবস্থায়। মনে মনে ভাবে এই ভাল্লুক কি আমাকে আনন্দ করতে দিবে না? গাছ থেকে দুটো ফুলও নিতে দিবে না। মনে হয় তার আনন্দ দেখে হিংসা হয়, নিজে তো গম্ভীর মুখ নিয়ে হাঁটে, কোনো আনন্দ করতে জানে না, আবার আমাকেও কিছু করতে দেয় না। এখন কি করব? তিতলির ভাবনার মাঝেই গম্ভীর স্বর ভেসে এল, আপনারা এখানে কি করছেন? কণ্ঠসুরটা শুনে তিতলি ঢালে বসে মাথায় ঘোমটা টেনে পেছনের দিকে ফিরে যায়। নিধি প্রিমা ওরা তো ভয়ে শেষ। কি বলবে স্যারকে? নিধি কোনোরকম বানিয়ে পেঁচিয়ে বলল, স্যার আসলে আমরা একটু পিক তুলতে এসেছিলাম। ফারাজ আবার গাছের ঢালে বসে পেছনে মুখ করে বসে থাকা বেয়াদব মেয়েটার দিকে তাকাল। যুবক ভ্রুযুগল কুঁচকে রেখেছেন কৌতুকে। এই মেয়ে তো কোনো সাধারণ মেয়ে না। বনভোজনে এসে গাছে উঠে? আজকে শুধু নামুক, তারপর বাকি ব্যবস্থা করবে। ফারাজ রেগে গিয়ে বলল, এই মেয়ে নামও বলছি। তিতলি ভয়ে ঢাল আঁকড়ে ধরল। নিধি প্রিমা স্মৃতি ওরা স্যারকে কিছু বলার সাহস পায় না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ করছে। আগেই বলছিল গাছে উঠার দরকার নেই। এখন বুঝুক মজা। নিধি সাহস জুগিয়ে বলল, স্যার আমরা। আপনারা কি? আপনারাও তো এখানে যোগ দিয়েছেন। আপনারা ওদিকে যান, আমি ওকে নামাচ্ছি।
নিধিরা স্যারের কথার উপর কথা বলার সাহস করতে পারে না। স্যারকে প্রচণ্ড সম্মান করে বিধায় অসহায় চোখে পেছন ফিরে ফিরে তিতলির দিকে চেয়ে যেতে থাকে। মনে মনে চাচ্ছে স্যার যেন তিতলিকে কিছু না করে। ফারাজ তিতলিকে এখনও নামতে না দেখে ধমক দিয়ে বলল, বেয়াদব, ওখানে কেন উঠছ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, ফুল নিতে। এক্ষুনি নেমে আসো। তিতলি নামবে না। আগে এই ভাল্লুককে এখান থেকে যেতে হবে, তারপর সে নামবে। তাই সে বলল, আগে আপনি যান। যুবক কিছুক্ষণ চেয়ে থাকে মেয়েটার মুখখানার পানে। এই বেয়াদব মেয়ে কোনোদিন মানুষ হবে ভেবে স্রেফ দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভাইকে ডাকব নাকি নিজে নেমে আসবে? তিতলি ভয় পেয়ে গেল। ভাইকে যদি ডাকে তাহলে ভাই আর কখনো কোথায়ও নিয়ে যাবে না। তাকে অনেক বকবে। আব্বু আম্মুকেও সব বলে দিবে। সে খুব কষ্ট পাবে। তাই বলল, না না, প্লিজ ভাইয়াকে ডাকবেন না। এই যে দেখুন নামতেছি। আপনি চলে যান এখান থেকে, আমি নেমে তারপর ওখানে চলে যাব। বেশি কথা না বলে নামো। আমাকে অন্য ব্যবস্থা করতে বাধ্য করো না। তিতলি গাছ থেকে ভয়ে ভয়ে 5 পা নেমে লাফ দেয়। লাফ দেওয়ায় শাড়ি পেট থেকে অনেকটা সরে যায়। মেয়েটা সেটা বুঝতেই পারে না। ফারাজ এদিকে তাকিয়ে থাকায় চোখ দুটো আকস্মিকভাবে সেদিকে পড়ে। পর মুহূর্তেই চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফেল যুবক। তিতলি কিছুতেই বুঝতেই পারে না সেটা। গাছ থেকে নেমে ফারাজের দিকে না তাকিয়ে শাড়িটা এমনিতেই ঠিকঠাক করে পালাতে চায়। ফারাজের সামনে পড়তে মেয়েটার সে কি লজ্জা। আর সে তো ভাল্লুককে ইগনোর করে। যদি আবার আগের মতো হয়ে যায়। ফারাজ খান বেয়াদব মেয়েটাকে থামায় না। মনে মন বিড়বিড় করে আওড়ায়, পালিয়ে আর কতদূর যেতে পারবে? ফারাজ খানকে যেহেতু তুমি জ্বালিয়েছ, এবার তুমিও দেখবে ফারাজ খান কিভাবে তোমাকে জ্বালায়। মাইন্ড ইট। রাগে অনুরাগে। পর্ব 5। সুহাসিনী ফাতেহা।